এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ম্যাপ আছে, ওটা বর্ণনা দিবে এবং ওই যে ABCDEFGH এগুলা আমার দাগাতে হবে, উত্তর দিতে হবে। তো উত্তরটা কি দিতে হবে? প্রশ্নটা নিচে আছে, এটা হলো ম্যাপটা, আর প্রশ্ন থাকে নিচে। হ্যাঁ, প্রশ্ন থাকে নিচে, এই যে এর আগে প্রশ্নটা বুঝি। যেমন স্ট্যাচু অফ ডায়না গসফোর্ড, এখন এইটা ম্যাপে কোথায় আছে ওরা বলবে, এটা আমার দেখাতে হবে। যেমন এটা কি ডিতে না ইতে না সিতে নাকি কোথায়। তো ওইভাবে ওরা বলতে থাকবে আর আমার কোশ্চেনের সাথে এটাকে ট্যাগ করতে হবে। এখন জিনিসটা হচ্ছে এই এগুলা সিরিয়ালি আসবে, মানে স্ট্যাচু অফ ডায়না গসফোর্ড প্রথমে আসবে, উডেন স্কাল্পচারই তারপরে আসবে, তারপরে মানে এগুলা সিরিয়ালি আসবে, তারপরে প্লেগ্রাউন্ড, তারপরে মেইস। বাট ম্যাপের ভেতরে বর্ণনা শুনে আমাকে ঠিক করতে হবে যে কোনটা উত্তর। যেমন যদি এমন হয় আর কি, আন্দাজে একটা বলি, যে ধরেন যে এফ এ হলো গিয়ে স্ট্যাচু অফ ডায়না গসফোর্ড, তোরা যা বর্ণনা দিয়েছে মনে মনে আমি এটা ফলো করে এফ পেয়েছি, তাহলে ব্যাপারটা হবে এরকম যে স্ট্যাচু অফ ডায়না গসফোর্ড, তাহলে 15 এর উত্তর হবে এফ। তাহলে এই হলো কাজ আমাদের ম্যাপের। কাজটা বোঝা গেছে কিনা একটু লিখেন তো, কাজটা বোঝা গেছে কিনা? আর ইউ ক্লিয়ার অ্যাবাউট দি জব, যে প্রশ্নটা কি প্রশ্ন? ওকে ফাইন, তাহলে আমরা বুঝতে পেরেছি। এভাবে উপরে একটা ম্যাপ থাকবে, নিচে আইটেম থাকবে, ওই আইটেম অনুযায়ী ABCD কোথায় আছে, প্রতিটা আইটেম কোথায় আছে সেটা আমাকে বের করতে হবে। এখন এই ম্যাপটা ওয়ান অফ দি টাফেস্ট কোশ্চেন অনেকেই বলে। তো এটা টাফ হওয়ার কারণ হচ্ছে যে ম্যাপ এবং ডিরেকশনের কিছু ল্যাঙ্গুয়েজ আছে। আমাদের যেহেতু মাতৃভাষা ইংরেজি না, এই কারণে আমরা এই ল্যাঙ্গুয়েজ গুলো আহ, বলে তো অভ্যস্তই না, শুনেও কম অভ্যস্ত। তো যেহেতু বলে অভ্যস্ত না, ওই জন্য ইংরেজিটা সহজ হলেও ফলো করতে কেমন যেন একটু কষ্ট হয়, ওই জন্য এই ধরনের প্রশ্নগুলোকে টাফ মনে হয়। ঠিক আছে, তো এটা হলো গিয়ে ডিফিকাল্টি লেভেল, যে কেন কঠিন মনে হয় বা কেন টাফ মনে হয়। তাহলে এই ল্যাঙ্গুয়েজ গুলোর সাথে পরিচিত হয়ে নিলে এবং এই ল্যাঙ্গুয়েজ গুলোকে যদি আত্মস্থ করে ফেলতে পারি, ডিরেকশনের বিষয়গুলো, সেই ক্ষেত্রে তখন আমাদের কাছে এটা ইজিয়ার হবে। আর এছাড়া আমি যতবারই করি না কেন, কখনো পারবো কখনো পারবো না, মানে কেমন যেন একটা ধোয়া, মানে ধোয়াটে ব্যাপার হয়ে থাকবে, যে কখনো হয় কখনো হয় না, কখনো কঠিন লাগে কখনো মোটামুটি লাগে, ব্যাপারটা কি? তো তাহলে আমরা ল্যাঙ্গুয়েজটা, এই যে এই এই দাগ দেওয়ার অভ্যাসটা আমি আমি একেবারেই বুঝলাম না, এটা এটা কি কারণ? এটা কি, এখানে তো 18 বছরের নিচে কেউ নাই মনে হয়। আচ্ছা, তাহলে এখন আমরা একটু ল্যাঙ্গুয়েজটা আগে শিখে নেব। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজটা আগে শিখে নেবো, যেন আমি শেয়ারটা আমি একটু ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, শেয়ারটা আমি ক্লোজ করে দিচ্ছি। উম, এটাও ক্লোজ করে দেই। আচ্ছা, আমরা একটু ল্যাঙ্গুয়েজটা শিখবো, হ্যাঁ। লিসেনিং, ম্যাপ এন্ড ডাইরেকশনের ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ এগুলো কঠিন কিছু না, বাট আমরা জেনারেলি শুনে বা অ্যাপ্লাই করে অভ্যস্ত না, এই জন্য সমস্যাগুলো হয়। তো যখন আমরা একটা জিনিস জেনে যাবো, যে শব্দগুলো আমরা জানি কিন্তু আমরা সম্ভবত এই ব্যবহারগুলো করি না, সেই কারণে তখন আমাদের কাছে কঠিন মনে হয়। আচ্ছা, এখন ফার্স্ট লেভেল ডিফিকাল্টি। ফার্স্ট লেভেল ডিফিকাল্টি হচ্ছে কনভার্সন ফ্রম, কনভার্সন ফ্রম ইস্ট ওয়েস্ট এটসেট্রা টু রাইট লেফট এটসেট্রা। এটা বলতে বোঝাচ্ছি, উত্তর দক্ষিণ দিয়ে বলে, তো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিয়ে যদি বলে, তো আমরা তো আসলে দ্রুত দেখি উপর নিচে ডানে বামে, কারণ একটা ফ্ল্যাট কাগজে তো 2 ডাইমেনশন। সো এই 2 ডাইমেনশনে আমরা উপর নিচ ডানে বামে ফলো করতে পারি, হাতের ডানে হাতের বামে উপরে নিচে। একটা ফ্ল্যাট কাগজের মধ্যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আসলে কি হয়, এই জিনিসটা কনভার্সনটা পরিষ্কার থাকতে হবে আমার কাছে। ফর এক্সাম্পল, নর্থ মানে অলওয়েজ কাগজের টপ, উপরে।
মানে উপরে, সাউথ মানে ডেফিনেটলি তাহলে বটম মানে নিচে। একটা কাগজের ইস্ট মানে রাইট, হাতের ডান দিকে মানে ডানে। এবং একটা কাগজের ওয়েস্ট মানে লেফট, হাতের বামে মানে বামে। এই কনভার্সনটা মুখস্থ থাকতে হবে যাতে করে শোনার সাথে সাথে সেকেন্ড নেচার হিসাবে আমার মানে মন যাতে ওই দিকে যায়। ঠিক আছে, তো এইটা শেখানোর জন্য আমি যেটা করি সেটা হচ্ছে আমি রীতিমতো একটা এক্সারসাইজ করাই। ফেস টু ফেস ক্লাসে আমি একটা ফেস টু ফেস ক্লাস, যেটা অফলাইন ক্লাস, সেখানে আমি একটা এক্সারসাইজ করাইতাম। মানে মাথা সোজা আছে তো, যেই বলবো নর্থ মাথা উপর দিকে নিবে, সাউথ বললেই থুতনি নিচের দিকে যাবে, মাথা নিচের দিকে যাবে, ইস্ট বললেই মাথা ডান দিকে যাবে, ঠিক আছে, ওয়েস্ট বললেই মাথা বাম দিকে যাবে। তো প্রথমে আমি ড্রিল করাতাম এভাবে, ঠিক আছে, নর্থ সাউথ, যে নর্থ উপরে, সাউথ নিচে, ইস্ট ডানে মাথা ডানে, হ্যাঁ ওয়েস্ট মাথা বামে। তো তাহলে হয় কি, এটা ভিতরে ঢুকে যায়, মনের ভিতরে ঢুকে যায়। তারপরে দ্রুত করতাম নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তারপরে উল্টা পাল্টা বলতাম নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ নর্থ ইস্ট, দেখতাম সঠিক দিকে ঘোরাতে পারে কিনা। ঠিক আছে, তো যদি বলি ইস্ট তাহলে সাথে সাথে যাতে আপনার মাথা যাতে ডান দিকে যায়, অথবা ডান হাতে যাতে সাথে সাথে মনটা যায়। যদি বলি সাউথ তাহলে সাথে সাথে যাতে নিচের দিকে যায়, যদি বলি ওয়েস্ট সাথে সাথে যাতে বাম দিকে যায়। এখন এই চারটা যদি কখনো গ্যাঞ্জাম পাকায় যায়, তাহলে আহ খালি খেয়াল রাখতে হবে যে উপরের দিকে সবসময় নর্থ, আর ডানে ইস্ট, বা স্টাইলেই তো শেষ। দুইটা মনে রাখলেই হয়। নর্থ উপরের দিকে, এটা এটা এমনি মনে থাকে, তাহলে শুধু মনে রাখতে হয় ডানে ইস্ট, আর বাকিটা উল্টা দিকে। কারণ নর্থ যদি উপরের দিকে হয় তাহলে সাউথ নিচের দিকে, আর ডানে যদি ইস্ট হয় তাহলে ওয়েস্ট বাম দিকে। কি সবার মাথায় কি এখনই ঢুকানো সম্ভব না? এখনই তো ঢুকানো সম্ভব নাকি? তাহলে যদি বলি ওয়েস্ট কোন দিকে যাবে, যদি বলি ওয়েস্ট কোন দিকে যাবে, বাম দিকে। আচ্ছা, এখন এখান থেকে আসবে সেকেন্ড লেভেল, এখান থেকে আসবে সেকেন্ড লেভেল। সেকেন্ড লেভেল কি? কর্নার্স। সেকেন্ড লেভেল হলো কর্নার্স। মানে আমি টোটাল সেট দিয়ে দিচ্ছি। এখন একটা পরীক্ষার ভিতরে হয়তো সবগুলা লাগবে না, একটা ম্যাপ কোশ্চেনের ভিতরে সবগুলা লাগবে না, বাট কোনটার ক্ষেত্রে যা যা, মানে কোনটার ক্ষেত্রে কোনটা লাগবে জানি না। যে কোনো ম্যাপ সলভের জন্য যা যা লাগবে এগুলো সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এই সবগুলো সংক্রান্ত একটা সেকেন্ড নেচার হতে হবে। মানে ব্যাপারটা খেয়াল করবেন, অনেকে বলবেন যে নর্থ উপরের দিকে, এটা জানি, কিন্তু ইস্ট বলার সাথে সাথে আপনার মনটা ডান দিকে যায় কিনা, ওয়েস্ট বলার সাথে সাথে বাম দিকে যায় কিনা, এটা উইদিন মাইক্রো সেকেন্ড যেতে হবে। আপনি এটার অর্থ জানলেই হবে না, নর্থ মানে যে উপরে, সাউথ মানে যে নিচে, এটা জানলে হবে না। জানার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে কুইক মেন্টাল মুভমেন্ট। বলার সাথে সাথে উইদিন উইদিন মাইক্রো সেকেন্ড, মানে এক সেকেন্ডের ফ্র্যাকশনে যাতে আপনার মন ওইদিকে ফলো করতে পারে। কথাটা বুঝাইতে পারছি মনে হয়? ভেরি কুইক রেসপন্স করতে হবে এই নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট কে উপরে নিচে ডানে বামে কনভার্ট করতে হবে উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড। সেই ক্ষেত্রে আপনি দ্রুত ফলো করতে পারবেন কথা। এখন আসি কর্নার্স। যদি বলে নর্থ ইস্ট, এটা আপনার বাংলা করে নিয়ে তারপরে মানে মানে এরকম যাতে না হয়। নর্থ মানে উপরে, ইস্ট মানে ডানে, তার মানে হচ্ছে উপরে ডানে, উপরে ডান কোনায়, এটাও সেকেন্ড নেচার হইতে হবে। নর্থ ইস্ট উপরে ডান কোনায়, সাউথ ইস্ট নিচে ডান কোনায়। সাউথ মানে নিচে, ইস্ট মানে ডানে। এখন দেখেন যে কত ভাবে কনভার্ট করতে হয়। নিচে ডান কোনায় মানে বটম রাইট, বটম লেফট, মানে টপ রাইট, বটম রাইট। ঠিক একইভাবে নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট তাহলে উপরে ডানে, উপরে বামে, ওয়েস্ট মানে বামে, নর্থ মানে উপরে। ঠিক আছে, নর্থ ওয়েস্ট নর্থ সাউথ ইউনিভার্সিটি, উপর নিচ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ডান বাম, ডান বাম ভার্সিটি। ভেরি গুড। মানে বোঝার জন্য এইটা, এটা ভালো ছিল। আচ্ছা, তাহলে কি হবে? সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট হবে নিচে বামে। আচ্ছা, নাম্বার 3,
নাম্বার 3 হচ্ছে রিলেটিভ লোকেশন। রিলেটিভ লোকেশন মানে একটা সাপেক্ষে আরেকটা। আমি যদি বলি যে এক্স এর ডানে তার পরিবর্তে ওখানে বলবে টু দা ইস্ট অফ এক্স। আচ্ছা, এক্স এর ডানে মানে টু দা ইস্ট অফ এক্স। তাহলে বামে হলে হবে টু দা ওয়েস্ট। এক্স এর নিচের দিকে মনে করেন একটা বিল্ডিং, এক্স এর নিচের দিকে মানে বিল্ডিংটা ম্যাপে আছে, তাহলে হবে টু দ্য সাউথ অফ এক্স। টু দ্য সাউথ অফ এক্স মানে এক্স এর নিচের দিকে। তাহলে এই নিচের দিকে উপরের দিকে এগুলাও ইস্ট ওয়েস্ট নর্থ এগুলি দিয়ে বলবে। নাম্বার 4, some common expressions. যেমন প্রথমটাই হচ্ছে পাস্ট। এই পাস্ট ওই অতীত পাস্ট না, এই পাস্ট ইজ এ প্রেপোজিশন। এই পাস্ট একটা প্রেপোজিশন, এর মানে হচ্ছে পাশ দিয়ে, মানে পাশ দিয়ে হেঁটে যাওয়া, পাশ দিয়ে দৌড়ানো। তার মানে এখানে দৌড়ানো হেঁটে যাওয়া বলতে কি বোঝাচ্ছে? মুভমেন্ট। অ্যাকশন ভার্ব যখন মুভমেন্ট হবে এবং কোনো কিছুর পাশ দিয়ে যাবে, পাশে যদি ফিক্স থাকে তখন আমরা বলি বিসাইড বা নেক্সট টু, ঠিক আছে? আর যদি পাশ দিয়ে গতিশীল থাকে, পাশ দিয়ে, যে মানে বললো যে ভাই মসজিদটা কোথায়, তো বললো যে get past the walk straight along 100 yards and you will get a library on the left. Get past the library and you will see the building. So get past, walk past, run past, cycle past, drive past, go past. ঠিক আছে? আচ্ছা, আর যদি ব্রিজ হয় তাহলে হয় ওভার দ্য ব্রিজ, পাস দ্য ব্রিজ হয় না। যদি ব্রিজ হয় তাহলে হয় ওভার দ্য ব্রিজ। ঠিক আছে? যদি নদী হয় অথবা ব্রিজের আড়াআড়ি হয়, মানে নদী তো লম্বা, তার আড়াআড়ি পার হতে হয়, তখন হয় অ্যাক্রস দ্য রিভার। আর যেহেতু ব্রিজের বরাবর যাই আমরা তখন, এবং ব্রিজটা উঁচু, সেই কারণে হয় ওভার দ্য ব্রিজ। কোনো কিছুর পাশ দিয়ে গেলে তখন হয় পাস্ট অমুক। আচ্ছা, যখন আমরা পাশে বলি যে কোনো কিছুর পাশে এটা, তাহলে জেনারেলি বিসাইড বলি আমরা, বাট স্পোকেন ইংলিশে মানে এই ডিরেকশন দেওয়ার সময় বিসাইড বলে না। জেনারেলি দুইটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে, একটা হচ্ছে নেক্সট টু আর একটা হচ্ছে বাই। এই বাই মানে পাশে। তো জেনারেলি ডিরেকশনের ক্ষেত্রে বিসাইডের পরিবর্তে ব্যবহার করা হয় নেক্সট টু এবং বাই। তো এখন এগুলো সবই আমাদের জানা শব্দ, কিন্তু ব্যবহারগুলো আমরা করি না বলে, যখন প্র্যাকটিক্যালি যখন ওরা বলে স্পিকিং এ, মানে লিসেনিং এ তো স্পিকিং করে ওরা আর আমরা লিসেন করি, তাই না? তো ওরা যখন প্র্যাকটিক্যালি স্পিকিং এ বলে তখন ওই দ্রুততার ভেতরে এর ব্যবহারগুলো আমরা বুঝতে পারি না যে কি বললো এটা। আচ্ছা, get past the mosque and after 100 years you see the bridge and get over the bridge and it is just by it. হ্যাঁ, কি করলো এটা? কিন্তু যখন এটা আমাদের সেকেন্ড নেচার হয়, মানে তখন আমাদের বুঝতে অসুবিধা হয় না। ঠিক আছে? অ্যাক্রস হচ্ছে অ্যাক্রস দ্য রিভার, মানে লম্বালম্বি যেটা থাকে। যেমন রাস্তা দুইভাবে মানে রাস্তা আপনি কি করতে পারেন? রাস্তা বরাবর হাঁটতে পারেন, তাহলে তখন হয় অ্যালং দ্য রোড। দৈর্ঘ্য বরাবর যদি যান তাহলে হয় অ্যালং। আর যদি রাস্তা যদি আড়াআড়ি পার হন তখন হয় অ্যাক্রস। ঠিক একইভাবে নদী যদি আড়াআড়ি পার হন তখন হবে অ্যাক্রস। মানে দৈর্ঘ্যের সাথে আর বরাবর, দৈর্ঘ্যের সাথে আড়াআড়ি বরাবর হলেই অ্যাক্রস হয়, দৈর্ঘ্য বরাবর মুভমেন্ট হলে হয় অ্যালং। কেউ যদি বলে যে সে মানে ওয়াক্স অন দ্য রোড, তাহলে এটা কোনো ইংলিশই হবে না, এটা জানেন তো আপনারা? কেউ যদি বলে ওয়াক্স অন দ্য রোড, এটা কোনো ইংলিশই হবে না, কারণ অন হচ্ছে স্থির থাকার ক্ষেত্রে। তাহলে ওয়াক্স অন দ্য রোড, তাহলে স্থির থেকে আবার হাঁটে কেমনে? ওই যে কোন এক কবি লিখেছিল না, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। তো ব্যাপার হচ্ছে ওরকম, দাঁড়াইয়া সে রাস্তার মধ্যে হাঁটে। তো এই আবার কোন কাহিনী? তাহলে কি হবে? ওয়াক অ্যালং দ্য রোড।
হবে ওয়াক অ্যালং দ্য রোড। মুভমেন্টের প্রেপোজিশন আর স্থিরের প্রেপোজিশন আলাদা। অ্যালং মানে দৈর্ঘ্য বরাবর মুভমেন্ট, ঠিক আছে? তাই জন্য প্রেপোজিশনের আমাদের একটু আসলে সমস্যা আছে। তো আইএলটিএস এই ডিরেকশনের ক্ষেত্রে লাগবে, এর বেশি লাগবে না, দরকার নাই। মানে এর বেশি যদি প্রেপোজিশন আমি দেখাতে যাই, আমি ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু দেখাচ্ছি, তাহলে এটা আইএলটিএস এর বাইরে হয়ে যাবে, হয়তো জেনারেল ইংলিশ নলেজ বাড়বে, তো সেটাতে আমি যাব না। হ্যাঁ, এখানে যা যা লাগবে ডিরেকশনের জন্য সেটুকু আমি বলছি। তাহলে আবার একটু বলি, নাম্বার 1 হচ্ছে আমাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে উপরে নিচে ডানে বামে কনভার্সন। সেকেন্ড হচ্ছে কর্নার গুলাকে কনভার্ট করা। থার্ড হচ্ছে রিলেটিভ লোকেশন, যে টু দা ইস্ট টু দা সাউথ এরকম বলা। হ্যাঁ, তারপর হচ্ছে সাম কমন এক্সপ্রেশনস ফর ডিরেকশন। আরেকটা হচ্ছে মনে করেন যে বললো যে দ্য রোড দ্যাট লিডস অফ ফ্রম, এটা আবার কি বলতেছে, দ্য রোড দ্যাট লিডস অফ ফ্রম, এটা লিডস অফ মানে যেখান থেকে রাস্তাটা শুরু হয়েছে। জেনারেলি একটা বাঁক টাক থাকলে সোজা আছে, ডানে রাস্তা আছে, আবার বাইরের রাস্তা আছে। তো একটা মসজিদের কোণা থেকে মানে মনে করেন যে একটা রাস্তা বাম দিকে গেছে, তাহলে এখন বললাম দ্য রোড দ্যাট লিডস অফ, ঠিক আছে, ফ্রম দ্য মস্ক টুয়ার্ডস লেফট অথবা টু দ্য লেফট, মানে ওই সামনে গিয়া মসজিদের থেকে বাম দিকে যে রাস্তাটা গেছে, তাহলে কি হবে? দ্য রোড দ্যাট লিডস অফ ফ্রম দ্য মস্ক টু দ্য লেফট। তাহলে লিডস অফ মানে যেখান থেকে রাস্তাটা মানে উৎপন্ন হয়েছে আর কি, অর্থাৎ নতুন রাস্তাটা উৎপন্ন হয়েছে। আচ্ছা, যেখান থেকে মোচড় থাকে, জেনারেলি একটা মানে ইয়া থাকে, মানে যে ঘুরে ডানে বামে যে ঘুরে, এটাকে কি বলে? এটাকে বলে বেন্ড, এটাকে বলে রোড বেন্ড, বেন্ড বলে বেন্ড। যদি 90 ডিগ্রি মোচড় থাকে তাহলে বলবে শার্প বেন্ড। এই হলো মোটামুটি ল্যাঙ্গুয়েজ। এখন দেখবেন অনেকগুলা বেন্ড আছে, যখন বলবে যে গেট পাস দ্য শার্প বেঞ্চ অ্যান্ড হিয়ার ইজ দ্য লাইব্রেরি, এখন আপনাকে ডজ দেওয়ার জন্য একটা মিডিয়াম বেন্ড থাকবে, একটা 90 ডিগ্রি বেন্ড থাকবে। মিডিয়াম বেন্ডের পরেও একটা বিল্ডিং থাকবে, শার্প বেন্ডের পরেও একটা বিল্ডিং থাকবে। যে শার্প বেন্ড 90 ডিগ্রি বুঝবে না, সে মিডিয়াম বেন্ডে চলে যাবে ভুলে এবং রং উত্তরে যাবে। এই জন্য এই ল্যাঙ্গুয়েজ গুলা বোঝা জরুরি। ঠিক আছে, ক্লিয়ার সবাই? এগুলো একটু তুলে নেন এখনই তুলে নেন, কারণ এইটার জন্য আবার আপলোড করা এটা কোনো দরকার নাই। এই ল্যাঙ্গুয়েজ গুলো একটু তুলে নেন আপনারা। এটা তো বুঝছি আমরা, কর্নারও বুঝে গেছি, খালি 3 4 একটু মানে মানে এই যে ফোরের গুলো একটু তুলে নেন, কারণ ব্যাখ্যা আপনার মনে ঢুকেছে অলরেডি। মজার ব্যাপার কি দেখেন, শেখার মাত্রাটা ভালো করে খেয়াল করতে হবে। আমরা মনে করি কি জীবনে শুনি নাই এরকম নতুন কিছু শোনার নামই বোধহয় শেখা। আসলে আমাদের বেশিরভাগ শেখাই হয় না কেন জানেন? আমরা শব্দের অর্থ জানি বলে মনে করি জানি। এই সবগুলা শব্দের অর্থ এখানে সবাই জানি, যত ইংলিশে উইক হই না কেন, কোনো নতুন শব্দ নাই। বাট ব্যবহার গুলা কিভাবে করে তা জানি না বলেই 1 নাম্বার মুখে বলার সময় এগুলা বলতে পারি না, 2 নাম্বার লেখার সময় এই প্রেপোজিশন গুলা ডিরেকশনে অ্যাপ্রোপ্রিয়েটলি লিখতে পারি না, এবং 3 নাম্বার যে সঠিকভাবে বলে তারটাও বুঝতে পারি না। কাজেই আমাদের বেশিরভাগ শেখাই হলো কি আসলে শেখার গ্যাপ। বেশিরভাগ শেখাই হলো শব্দের অর্থ জেনেই মনে করেছি, শিখে গিয়েছি। আসলে নলেজ ইজ ইউজলেস আনটিল এন্ড আনলেস ইট ইজ অ্যাপ্লিকেবল। যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে বলতে পারছেন, লিখতে পারছেন, শুনে বুঝতে পারছেন, ঠিক আছে, এবং লিখতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আসলে আপনি কিছুই শেখেন নাই। আপনি শুধু শব্দ ভান্ডার গড়ে তুলেছেন ব্যবহার ছাড়া, যার কোনো মূল্য নাই। ওয়াক অ্যাক্রস দ্য রোড, গেট অ্যাক্রস দ্য রিভার। ওয়াক অ্যাক্রস দ্য রোড, গেট অ্যাক্রস দ্য রিভার। রিভার আড়াআড়ি ভাবে পার হতে হয়। ওই যে দ্য রোড লিডস অফ ফ্রম দ্য মস্ক, মানে মস্ক থেকে রাস্তাটা উৎপন্ন হয়েছে কোথায়? বাম দিকে। তার মানে মস্কের পাশ ঘেসেই যে রাস্তাটা বাম দিকে গেছে। লিড অফ মানে হচ্ছে গিয়ে ওখান থেকে তৈরি হয়েছে, উৎপন্ন হয়েছে। কোন দিকে উৎপন্ন হয়েছে? বাম দিকে অথবা ডান দিকে। আর মস্কটা হলো ল্যান্ডমার্কটা যেখান থেকে উৎপন্ন হয়েছে। আর বেন্ড হলো যে কোনো মোচড় আর কি, যে ডানে বামে যে রাস্তাগুলো যায় না, এগুলো মোচড় বলি না, তাহলে সাধারণভাবে বলবো হচ্ছে গিয়ে মোচড়।
যে কোনো মোচড়, রাস্তার মোচড়, মোচড় মানে হচ্ছে গিয়ে ওই গোল জায়গাটা না, মানে যেখান থেকে বেন্ড মানে হচ্ছে গিয়ে যেখান থেকে বেঁকে গেছে, সেটা ডানে হতে পারে বামে হতে পারে, বাঁক, রাইট, বাঁক। আর যখন শার্প বেন্ড হবে এটা 90 ডিগ্রি মোচড়, একদম 90 ডিগ্রি ডানে 90 ডিগ্রি বামে। ক্লিয়ার স্যার এখন সবাই? সবাই ক্লিয়ার হয়েছেন? ওকে, ফাইন। একজন প্রশ্ন করেছেন যে কত ঘন্টা করে পড়েছি। আসলে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে প্যাশন এবং জেদের ব্যাপার। পৃথিবীতে কোনো কিছু নিয়ে আপনি যতক্ষণ না পর্যন্ত পাগল এবং মানে পাগলামি থাকবে আপনার ভিতরে এবং জেদ থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি পারবেন না। আমি প্রথমবার জীবনে উইদাউট প্রিপারেশন পরীক্ষা দিয়ে আমি 7.5 পেয়েছিলাম, ঠিক আছে? কারণ আমি এসএসসি তে স্ট্যান্ড করেছি, এইচএসসি তে স্ট্যান্ড করেছি, ইংলিশে বোর্ড হাইস্ট মার্ক পেয়েছি, তা দিয়েও আমি 7.5 পাইছি। একদম সত্যি কথা, হাসা কথা। 7.5 আমার জীবনের প্রথম স্কোর। হ্যাঁ, মানে উইদাউট এনি অ্যানালাইসিস। তারপরের বার আমি চিন্তা করলাম যে আচ্ছা, তাহলে আমার তো আরো ভালো পাইতে হবে, কারণ আমি তো বাইরে যাওয়ার জন্য দেই নাই। আই স্টার্টেড টিচিং আইএলস, মানে আই প্ল্যান টু টিচ আইএলস। তো তারপরে আমি চিন্তা করলাম আমাকে আরেকটু ইমপ্রুভ করতে হবে, নাইলে তো মানে ওস্তাদ হিসাবে মুখ দেখানো যাবে না। তো তারপরে আমি আরো 3-4 মাস আমি মানে ভালোভাবে ডিটেলস দেখলাম, ভিতরে ঢুকলাম, একটু ট্র্যাপ অ্যানালাইসিস করার চেষ্টা করলাম, এবং সেকেন্ড টাইম আই স্কোর্ড 8.5। 8.5 পাওয়ার পরেই জেডটা চাপলো যে 9 কেন না। তারপরে আমি স্টার্টেড অ্যানালাইজিং এন্ড আই ইউজ টু কন্ডাক্ট ক্লাসেস। এই ক্লাস করতে করতে, স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন করতে করতে, স্টুডেন্টদের হাজার হাজার প্রশ্ন পেতে পেতে, সেই প্রশ্নের সলভ খুঁজতে 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 আমি মাস্টার হলাম। এবং তারপরে 6 মাস পরে গিয়ে আমি 9 পাইছি, ঠিক আছে? এবং তারপর থেকে আমি অনবরত অ্যানালাইসিসই করে যাই, এবং এই অ্যানালাইসিস গুলো পরীক্ষার হলে মানে অ্যাপ্লাই করে দেখি যে কাজ করে কিনা। এই জন্য 4 বার 9 পাইছি, নাহলে 4 বার 9-এর তো কোনো কারণ নাই। নিজের পকেটের পয়সা খরচ করে আমি দেখতে চেয়েছি যে আমার আবিষ্কৃত পদ্ধতিগুলো বা আমার আবিষ্কৃত অ্যানালাইসিস গুলো পরীক্ষার হলে রিয়েল টাইম কাজ করে কিনা। মানে খায়া দেয়া কাম নাই আর কি আমার, বুঝছেন না? ওই জন্যই আর কি। আচ্ছা, এনিওয়ে, আমরা যাই। হুম। আচ্ছা, তারপরে তাহলে মানে এইটুকু তো আমরা বুঝতে পেরেছি। একটু ইয়েস নো লেখেন তো, মানে শুড উই মুভ টু দি লিসেনিং রাইট নাও? শুড উই মুভ টু দ্য লিসেনিং, প্র্যাকটিক্যাল লিসেনিং নাও? ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে আমরা এটা একটু ক্লোজ করে দিচ্ছি, লেখা হয়েছে আশা করি এবং বোঝাও হয়েছে। তাহলে আমরা একটু প্র্যাকটিক্যাল লিসেনিং এ চলে যাই, স্যার। হ্যাঁ, আচ্ছা, এইটাকে আমি একটা কাজ করতে পারতাম, যে এই জিনিসগুলো না শিখিয়ে আমি শুরুতে করিয়ে দেখাতে পারতাম যে আসলে ডিফিকাল্ট লাগে। অনেকেই হয়তো পারতে পারেন, অবশ্যই। আমি কাউকেই তো আপনাদেরকে মানে এখানে অনেকেই আছেন অনেক ভালো লেভেল, মানে কাজে এটা কোনো আন্ডার এস্টিমেট করে না বা ইয়ে না, বাট জিনিসটা স্পেশালাইজ ভাবে শেখা আর কি। যদি প্রথমেই দিতাম তাহলে যেত কি, যে যারা খুব ভালো তাদেরও 2-1টা কেমন জানি লাগতো হয়তো একটু, বা একটা মিস হয়ে যেত। আর অনেকের কাছেই দেখা যাবে যে ডিফিকাল্ট লাগবে। তো আমি আর ওই সময়টুকু নষ্ট করি নাই যে শুধু শুধু স্কিল ছাড়া, মানে এটা আমি প্রথম দিকে করি। তো আজকে তো আমরা লিসেনিং অনেক করে ফেলেছি, এই জন্য সময়টা নষ্ট করিনি, শেখার দিকেই মনোযোগ দিয়েছি। তো এখন যেটা করব আমরা, দেখেন, আরেকটু টিপস দিয়ে তারপরে আমি করতে যাচ্ছি। এইটার নিয়মটা হচ্ছে, আমি আপনাদেরকে ম্যাচিং শিখিয়েছিলাম, যে উপরে যে ABCD থাকে, ওয়ার্ড থাকে, ম্যাপের বদলে খালি মনে মনে এখানে ABCD এবং ওয়ার্ড ধরেন, এর পাশে কিছু ওয়ার্ড, বির পাশে ওয়ার্ড, এরকম। তাহলে আমার উপরেরটার সাথে নিচেটা আমরা কি করতাম, ম্যাচ করতাম। এবং আমি শিখিয়েছিলাম যে উপরেরটা পড়ে নিয়ে উপরেরটাকে বাদ দিয়ে খালি নিচেরটা শুনে পাশে কিওয়ার্ড লিখে পরে ম্যাচ করতে হয় 10 মিনিট অ্যান্সার ট্রান্সফারের সময়। আমার সাথে যারা আগে ছিলেন তারা জানেন। আচ্ছা, এখানে হবে কি, ম্যাপে হবে উল্টা। আপনি এটা পড়ে নিয়ে 15 থেকে 20 পড়ে নিয়ে আপনি 15 থেকে 20-এর দিকে আর তাকাবেনই না, কারণ আপনি জানেন যে এগুলো সিরিয়ালি আসবে। এটা সিরিয়ালি আসবে, কত পার্সেন্ট সত্য স্যার? 100-100-র উপরে 101% সত্য, মানে এর উপরে সত্য হতে পারে না। এই ম্যাপে কখনোই 15-র আগে 16 আসবে না, 15 থেকে 20 একদম সিরিয়ালি আসবে। তাহলে আপনি মনে মনে যেটা করবেন, ভালো করে শোনেন কথা, যেটা হচ্ছে, কিন্তু এগুলো তো মনে রাখতে হবে। তো মনে রাখার দরকার নেই, আপনি মনে মনে চিন্তা করবেন যে আপনি একটা শর্ট হ্যান্ড ইউজ করবেন। সেটা হচ্ছে যেমন স্ট্যাচু অফ ডায়ানা গোসফোর্ড। আর তো কোনো স্ট্যাচু নাই, এখন প্রত্যেকটা আলাদা আইটেম, উডেন স্কাল্পচার, প্লেগ্রাউন্ড, মেজ, প্রত্যেকটা আলাদা। কাজেই আপনি মানে কোনটা হলে কি লিখবেন এটা ঠিক করে নেন। যেমন স্ট্যাচু অফ ডায়ানা গোসফোর্ড, তাহলে শুধু আপনি স্ট্যাচু লিখবেন, মানে ওই যে ওখানে যদি ডি হয় উত্তর, তাহলে ডি পাশে স্ট্যাচু লিখে ফেলবেন, বা এসটি লিখবেন, এসটি। উডেন খালি উড লিখবেন, প্লেগ্রাউন্ড খালি প্লে লিখবেন, মেজ ছোট, মেজ বা MZ, টেনিস কোর্ট অনলি টেনিস, ফিটনেস এরিয়া ফিট। ক্লিয়ার? বুঝাইতে পারছি? আমি কি বুঝাতে পারছি কিনা? ইউজ ইউর শর্ট হ্যান্ড ফর, এই যে ম্যাপের নিচের যে অংশ আছে এটার জন্য শর্ট ইউজ করবেন, এবং মনে রাখার দরকার নেই আপনার, কারণ এগুলো সিরিয়ালি বলবে। এখন আপনি করবেন কি, এটা প্র্যাকটিস যাতে হয়, আমি এখন নিচেরটা ঢেকে দেবো। এখন আপনি, ওরা বলবে, আপনি মনে মনে ম্যাপের ভিতর হেঁটে হেঁটে, মনে মনে ম্যাপের ভিতর হাঁটবেন,
হেঁটে যেটা করবেন, যদি বি হয় স্ট্যাচু, তাহলে তার পাশে লিখে ফেলবেন এসটি। ক্লিয়ার? তবে এটা খোলা রাখতে পারেন, পরীক্ষার সময় খোলা রাখতে পারেন যে মানে স্ট্যাচুর পরে একটু দেখে নিলেন যে স্ট্যাচুর পরে কি লিখতে হবে, উড, আচ্ছা ফাইন। তবে মানে ওর পরে দেখারও দরকার হয় না, কারণ তারপরে উডই আসবে, আপনি উড আসবে, উড শুনবেন, তো পাশে উড লিখবেন। ঠিক আছে না? তাহলে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখেন তার মানে এখানে প্রিপারেশনটা কি? প্রিপারেশনটা হলো ওই যে যা যা লিখে দিয়েছিলাম, এগুলো তো পরীক্ষার হলে মনে করতে হবে না, এগুলো তো আপনি অলরেডি জেনে যাবেন। আপনার কাজটা হলো সাম সেকেন্ডস দেখেন, স্ট্যাচু, এসটি, উডেন উড, প্লে, এমজেড বা মেইজ, টেনিস, ফিট, শেষ। এটুকুই আপনার কাজ। আর তারপরে আপনার কাজ কি, লিসেনিং শুরু হওয়ার আগে যে 30 সেকেন্ড দিবে, তো ওইটাতে 5 সেকেন্ড লাগবে। এখানে আপনি সবগুলো দেখে নেবেন এবিসিডি। আচ্ছা, এখানে রিভারের কাছাকাছি, রিভারের কাছাকাছি কি আছে, এবিসি, মানে সবগুলো একটু রিলেটিভ লোকেশন দেখে নেবেন। যে মনে করেন মিস করলেন কিন্তু রিভারের কাছাকাছি বলছে, তাহলে এবিসি তিনটার ভিতরে একটা কিছু নিবেন, নাহলে এতগুলোর ভিতরে কেমনে নিবেন? ঠিক আছে, ইস্ট গেটের কাছাকাছি কি, সি আর এফ, এখানে একটা শার্প বেন্ট আছে, এই যে এখানে একটা শার্প বেন্ট আছে, এখানেও একটা মোটামুটি শার্প বেন্ট আছে, তাই না? আচ্ছা, তারপরে এখানেও এটা হলো সাউথ গেট, এটা হলো ওয়েস্ট গেট, লিলি পন্ড। যদি উপরে হয় তাহলে হবে টু দি নর্থ, এটা হবে আচ্ছা ডি, লিলি পন্ডের পাশে কি হবে দেখি, কি শিখলেন, কি শিখাইলাম? কোন দুইটা প্রেপোজিশন হতে পারে? ডি, লিলি পন্ডের পাশে, এই পাশের জন্য কোন দুইটা শব্দ হতে পারে? বাই আর নেক্সট টু, বাই আর নেক্সট টু। ঠিক আছে, তো দেখতে দেখতে এগুলো একটু খেয়াল করা আর কি, যে আচ্ছা মানে মনে মনে একটু ইংলিশে বলার চেষ্টা করবেন। দেখেন, নেক্সট টু দ্য লিলি পন্ড, এই হলো গিয়ে টু দ্য নর্থ, এটা হলো যে মানে রিভারের কাছাকাছি, এটা ইস্ট গেট, শার্প বেন্ট, এটা সাউথ গেট, এটা হলো গিয়ে কি, এটা হলো সাউথ ওয়েস্ট, এটা হলো সাউথ ওয়েস্ট, এটা হলো সাউথ ইস্ট, সাউথ ইস্ট আর সাউথ ওয়েস্ট, এটা হলো নর্থ ইস্ট, এটা হলো নর্থ ওয়েস্ট, শেষ। এখন যাই বলুক আর কিচ্ছু যায় আসে না, যাই বলুক কিচ্ছু যাবে আসবে না, এই ল্যাঙ্গুয়েজ দিয়ে ওই ওই কাছে ধারে যেটা পড়বে ওইটাই উত্তর। আপনারা এই উত্তর বের করবেন। ঠিক আছে, and you can, surely you can. আমি একটু ইয়েটা অন করি। Bluetooth mode. Connected. Fine. অ্যাড হচ্ছে। সব সিমেন্ট বাংলাদেশে সর্বাধিক বিক্রিত 1 নম্বর সিমেন্ট ব্র্যান্ড। Now listen and answer questions 15 to 20. Okay, let me tell you about some of the changes that have been made. মনের ভিতরে কি আছে বলেন তো, মনের ভিতরে কি আছে? খালি মাথায় শুনতেছেন না মনের ভিতরে কিছু আছে? মনের ভিতরে স্ট্যাচু আছে, স্ট্যাচু, এসটি, রাইট, এসটি অথবা স্ট্যাচু। এবং যেখানে বলবে একটু মনে মনে ম্যাপের ভিতরে একটু হাঁটতে হবে, হ্যাঁ, মনে মনে ঘুরতে হবে, মনে মনে হাঁটতে হবে ম্যাপের ভিতরে। And some things that have been retained. If you look at this map, you'll see the familiar outline of the park, with the river forming the northern boundary, and a gate in each of the other 3 walls. The statue of Diane Gosforth has been moved. It used to be close to the south gate, but it's now immediately to the north of the lily pond. কি পাইছেন? আচ্ছা, ডস দিবে কিন্তু মাঝে মাঝে, বলছে ইট হ্যাজ বিন মুভড, ইট ইউজ টু বি মানে কিন্তু ইউজ টু মানে আগে ছিল এখন নাই। আচ্ছা, সবাই কি এটা জানেন তো, আই ইউজ টু ওয়াক অন দ্য রিভার ব্যাংক অথবা বাই দ্য রিভার ব্যাংক, এর মানে আমি একসময় নদীর পাড়ে হাঁটতাম, কিন্তু ব্র্যাকেটে, কিন্তু এখন আর হাঁটি না। ইউজ টু মানে কিন্তু আগে ছিল এখন নাই। সো ইট ইউজ টু বি নিয়ার দি সাউথ গেট মানে এইচ, সাথে সাথে আপনি বোঝার কথা যে আগে ছিল এখন নাই। বাট নাও ইটস নট টু দ্য লিলি পন্ড। শুধু অতীতের অভ্যাস না, মানে অতীতের অভ্যাস যেটি এখন নেই। ইউজ টু মানে অতীতের অভ্যাস ব্র্যাকেটে, যেটি অবশ্যই এখন নেই। ঠিক আছে, তো তাহলে নট টু দ্য লিলি পন্ড, সো নট টু দ্য লিলি পন্ড এর মানে হচ্ছে ওই যে ই। আচ্ছা, আমি আবার একটু দিচ্ছি। Almost, and a gate in each of the other 3 walls. আবার শুনি। The statue of Diane Gosforth has been moved. It used to be close to the south gate,
but it's now immediately to the north of the Lily Pond, almost in the center of ইমিডিয়েটলি টু দ্য নর্থ অফ লিলি পন্ড, মানে লিলি পন্ডের নর্থে তো বিও, খেয়াল করে দেখেন লিলি পন্ডের নর্থে কিন্তু বিও, মানে উপরের দিকে ইউ আছে বি আছে, বাট ইমিডিয়েটলি নর্থ মানে ঠিক উপরে। ওই যে নর্থ মানে উপরে, ইমিডিয়েটলি নর্থ মানে ঠিক উপরে, একটু উপরে। ই নেক্সট হলো উড। আচ্ছা, হাউএভার আপনি যদি পিন পয়েন্ট না করতে পারেন তাহলে কাছাকাছি গিয়ে যেটা আসছে এরকম একটা গেস করে ফেলবেন, সো দ্যাট ইউ ডোন্ট মিস ইট। মনে রাখবেন কনফিউশন কখনো দুইটার বেশি হয় না, কাজে এত চিন্তার কিছু নাই। কনফিউশন কখনো দুইটার বেশি হয় না, হতে পারে এইচ নাকি জি, কিন্তু এটা হইতে পারে না এ বি সি ডি ই এফ জি নাকি এইচ, এইটা তো হইতে পারবে না, ঠিক আছে না? তাহলে দেখি আমরা উড, সবাই পারবো, ঠিক আছে, সবাই পারবো। the park, which makes it much more visible. There's a new area of wooden sculptures, which are on the riverbank, where the path from the east gate makes a sharp bend. There are two areas. ধরেন এটা বুঝেন নাই, ধরলাম যে এটা একটু কঠিন ভাবে বলছে, বলছে নিয়ার দি ইস্ট গেট, আবার রিভার, আবার শার্প বেন্ড। আপনার আইকিউ কি বলে এখন? শার্প বেন্ড এবং ইস্ট গেট হলে এফ হওয়ার কথা, কিন্তু শার্প বেন্ড তো সিতেও আছে, শার্প বেন্ড সিতেও আছে, এফেও আছে, কিন্তু আবার রিভার বলছে, তাহলে উত্তর কি হবে? এইভাবে মানে যেটা মিস করার কথা সেটা সেন্সিবল গেস করতে হবে। মনে রাখবেন সামটাইমস একটা যদি মিস হওয়ার মতো থাকে কঠিন, তাহলে সেটা সেন্সিবল গেস করার ওয়ে থাকে। যেহেতু রিভার ব্যাংক বলছে অতএব সি ছাড়া কিছুই না, দুইটাতেই বেন্ট আছে, এন্ড দেয়ারফর অবশ্যই আমার এফ হচ্ছে ডজ এবং সি হচ্ছে অরিজিনাল। এখন দেখেন নিয়ার দ্য ইস্ট গেট, নিয়ার দ্য ইস্ট গেট এফ ঠিক আছে, বলছে শার্প বেন্ড, তাহলে এফ কিন্তু এই যে মানে এটাও শার্প বেন্টে আর এইটা এই শার্প বেন্টে, কিন্তু আবার রিভার ব্যাংক যেহেতু আসছে এফ ইজ ফার বিহাইন্ড রিভার ব্যাংক, কাজেই উত্তর সি। এইভাবে সবগুলা না, পাঁচটার ভিতরে একটা এরকম সেন্সিবল গেস করার মতো কঠিন থাকতে পারে, ঠিক আছে? কঠিনের মাত্রা কত তাও বলে দিলাম, ইট মে বি 10 to 20%, আর বাকিগুলো আপনি ডাইরেক্টলি পাবেন লিলি পন্ডের মতো, ঠিক আছে? কাজে এত চিন্তা ভাবনার কিছু নাই। ফাইন, তারপরেরটা কি? আচ্ছা, তারপরেরটা দেখি আমরা, নিচে না তাকায় আমরা ফলো করবো, পরেরটা কি দেখি। Areas that are particularly intended for children. The playground has been enlarged. সো প্লেগ্রাউন্ড, তাহলে প্লে লিখবো, প্লে, দেখি তো কোন দিকে, মনে মনে হাঁটবো। Proved, and that's between the river and the path that leads from the pond to the river. কি জানি বললো, পাথ লিলি পন্ড টু দ্য রিভার, অ্যাপ্লাই ইউর আইকিউ। লিলি পন্ড এবং রিভার যদি যোগ দেন, ই আর বি ছাড়া কিছু নাই, যেহেতু ই হয়ে গেছে অতএব বি শেষ, যেহেতু ই হয়ে গেছে অতএব বি, ঠিক আছে? তো এইভাবে মাঝে মাঝে একটু সেন্সিবল গেস দুই একটা থাকতে পারে, আর বাকি দেখবেন যে চারটাই কি থাকবে, সরাসরি থাকবে। এই জন্য আপনাকে আমি কমপ্লিট সেট দিয়ে দিলাম যে কি 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 এখানে সমস্যা হতে পারে। এখন যা যা শিখছি তার মানে কিছু এখানে লাগবে, আবার অন্যগুলো আরেক জায়গায় লাগবে, পরীক্ষায় যাই আসুক না কেন এর বাইরে আর প্যাচ থাকবে না। এর পরেরটা দেখি কি। Then there's a new maze, a circular series of paths মেইজ এমজেড, separated by low hedges. That's near the west gate. You go north from there towards the river and then turn left to reach it. ধরেন আপনি সরাসরি বুঝতে পারলেন না, কিন্তু নিয়ার দ্য ওয়েস্ট গেট, নিয়ার দ্য ওয়েস্ট গেট ডি আর এ, মানে যদি আমরা ইয়া করি, আচ্ছা আচ্ছা ধরেন জি ডি এ, তাহলে বললো যে তারপরে আবার বললো রিভার নর্থ, বাকি শব্দগুলা দিয়ে এটারে মাছ ধরার মতো ধরতে হবে, রিভার এবং নর্থ। তাহলে এ রিভার এবং নর্থ যেহেতু শুনেছি, তার মানে এইখানে যেমন সাইনপোস্ট ওয়ার্ড আছে, স্পিচের ভিতরেও এমন সাইনপোস্ট ওয়ার্ড গুলা নেন যেগুলো ম্যাপের মধ্যে আছে, ঠিক আছে? ওয়েস্ট গেট নিলাম, রিভার নিলাম, নর্থ নিলাম, এই তো কাহিনী শেষ। এ মানে টোটাল না বুঝলেও তো সেন্সিবলি বোঝা যায়, ঠিক আছে? হ্যাঁ লেফট, এই যে লেফট কেন শুনছি এখন বোঝাই, মানে বোঝাইতে চাইলেও তো বোঝা যাবে। এই যে এইখানে আসার পরে একটু বামে যাবে না, এই যে একটু বামে যাবে না, একটু বাম দিকে কায়তনা রাস্তাটা সোজা গিয়ে তারপরে একটু বামে যেতে বলছে। So therefore A is the answer. There have been tennis courts in the park for many years, Tennis court. and they've been doubled from 4 to 8. They're still in the southwest corner of the park, where there's a সরাসরি বলছে সাউথ ওয়েস্ট কর্নার অফ দি পার্ক,
সাউথ ওয়েস্ট মানে এই নিচে বামে, সাউথ ওয়েস্ট কর্নার অফ দ্য পার্ক, একবারে উত্তর পাওয়া যাবে, জি ছাড়া আর কোনো গতি নাই। সাউথ ওয়েস্ট, যিনি আই লিখছেন তাহলে এটা হবে সাউথ ইস্ট। ওই যে এখনো তাহলে ইস্ট ওয়েস্ট, ইস্ট যে ডান দিকে ম্যাপের এবং ওয়েস্ট যে বাম দিকে, এইটা তাহলে ক্লিয়ার হয় না কেউ যদি আয়ে যায়। ওই জন্য বলছি সেকেন্ড নেচার হতে হবে। আমি সাউথ ইস্টের মানে সময় করলে করতে পারি কিনা এইটা দিয়ে আমার পারফরমেন্স হবে না, কারণ লিসেনিং চলে যাবে। সাউথ ওয়েস্ট বলার সাথে সাথে নিচে বামে আসতে হবে। যখন আমি বলবো নর্থ ইস্ট, উপরে ডাইনে যেতে হবে। নর্থ ইস্ট মানে নর্থ মানে উপরে, ইস্ট মানে ডাইনে। সাউথ ইস্ট মানে সাউথ ওয়েস্ট, তাহলে সাউথ ওয়েস্ট মানে নিচে বামে, তাহলে নিচে বামে মানে এই যে নিচের দিকে, এই যে নিচের দিকে বামে, তাহলে জি। সো জি ইজ দ্য অ্যান্সার। এরপরে কি আছে একটু দেখে নেই। ফিটনেস এরিয়া, ফিট, খালি ফিট লিখবো, খালি ফিট লিখবো। তাহলে যেগুলো হয়ে গেছে এগুলো তো বাদ, তাহলে বাকি রইলো কি কি এখন, তাই না? বাকি রইলো হচ্ছে গিয়ে এইচ বাদ আছে, ডি বাদ আছে, হ্যাঁ, তারপরে এফ আই এগুলো বাদ আছে। তাহলে এই যে ডি এইচ এফ আই, দেখেন ডি এইচ এফ আই, এদিকে মনটা ঘুরতে হবে। The right angle bend in the path. Something else I'd like to mention is the new fitness area. This is right next to the lily pond on the same side as the west gate. নেক্সট টু দ্য লিলি পন্ড একটাই আছে, ডি ইজ দ্য অ্যান্সার। খেয়াল করে দেখেন আমি যা যা শিখেছি এই জিনিসগুলাই। এখন খালি এইটার মাঝে মানে ব্যাপারটা কি এরকম যে এইটার উত্তর এরকম বলে এই শিখাইলাম। লেটস চেক, দেখি আমরা অন্যদিকে যাই, অন্য আরেকটা ম্যাপে যাই, দেখি কি হয়, অন্য আরেকটা ম্যাপে যাই, দেখি কি হয়। ঠিক আছে, আচ্ছা একটু ব্রেক দেই আমরা, হ্যাঁ লেটস টেক এ ব্রেক, একটু 5 মিনিট ব্রেক দেই, তারপর আমরা অন্য আরেকটাতে যাবো। আমি অন্য আরেকটা বের করে দিচ্ছি। এই ক্যামব্রিজ 15 আরেকটা আছে এরকম। জাস্ট ফর এই যে আরেকটা দেখেন ম্যাপ, এই যে এখানে লেখাই আছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, থাকুক বা না থাকুক আমরা এটা অলরেডি আগে থেকেই জানবো। কখনো এরকম চারটা দেওয়া থাকতে পারে, কখনো খালি উপরেরটা দেওয়া থাকতে পারে, উপরের দিকে তীর নর্থ, কখনো কিছুই না দেওয়া থাকতে পারে। এটা আপনার আগে থেকেই জানতে হবে। আমরা এই যে তাহলে দেখে নেব, ঠিক আছে না? এই যে কোনটা কি, ছোট ছোটই, ক্যাফে, টয়লেট, ফর্মাল গার্ডেন মানে গার্ডেন শুধু লিখবো, আউটডোর জিম, জিম, স্কেটবোর্ড, র্যাম্প, তাহলে স্কেট বা খালি র্যাম্প, ওয়াইল্ড ফ্লাওয়ার্স শুধু ফ্লাওয়ার্স। তাহলে একটু দেখে নিই আমরা, এটা নর্থ গেট, এটা সাউথ গেট, এইটা কোন কর্নার, এটা হলো গিয়ে নর্থ ওয়েস্ট কর্নার, এটা হলো নর্থ ইস্ট কর্নার, এটা হলো সাউথ ইস্ট, হ্যাঁ এটা হলো সাউথ ইস্ট, এইটা তো সাউথ ওয়েস্ট না, তাহলে এটা সাউথ গেটের কাছে, এটা আবার ট্রির মাঝে, এইটাও ট্রির মাঝে, জি, তাহলে ট্রির মাঝে দুইটা আছে, হ্যাঁ, বিটুইন দ্য ট্রিজ অর হিডেন অ্যামং দ্য ট্রিজ, হ্যাঁ, ওল্ড মিউজিয়ামের উপরে বি, অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের সাউথে ই, ওল্ড মিউজিয়ামের নেক্সট টু বা বাইদা, এখানে ওই যে এটা মানে টু দা লেফট যেতে হবে, সাউথ গেট থেকে বামে গিয়ে সোজা গিয়ে আবার বামে যেতে হবে, বাস এই তো হয়ে গেল। জাস্ট এইভাবে একটু, ওই যে আমি যেভাবে যা যা বললাম এইভাবে একটু মনে মনে একটু বলতে হবে, না বললে জিনিসটা মনের ভেতরে গাঁথে না। তাহলে এটা 11 নাম্বার মানে হচ্ছে পার্ট 2, তাহলে কেমব্রিজ আচ্ছা টেস্ট, এটা হলো টেস্ট 4 পার্ট 2। সো লেটস স্টার্ট, হ্যাঁ। প্রথমটা হলো ক্যাফে, তারপরটা টয়লেটস। আমি আপনাদের কাছ থেকে উত্তর নিব, দেখবেন যে আজকের ভিতরে ইনশাল্লাহ এটা ক্রাফট ভ্যালি পার্ক, যে ক্রাফট ভ্যালি পার্ক নিয়ে কথা বলবে। তাহলে আমরা শুরুতে কি নিয়ে, কতক্ষণ পর্যন্ত আমরা না বুঝলেও চলবে, যতক্ষণ না পর্যন্ত ক্যাফের কথা আসবে, হ্যাঁ। ওহো, এটার সাউন্ড খারাপ, দাঁড়ান একটু ওয়েট করেন, এটার সাউন্ডটা ভালো না।
আমি এটা চেঞ্জ করে দিচ্ছি। You've got the best deals on delicious food. Order now. Food Panda. IELTS 15. Test 4. Part 2. You will hear the chair of a committee on park facilities addressing her local town council about changes that have been made to the park. As Chair of the Town Council Subcommittee on Park Facilities, I'd like to bring you up to date on some of the changes that have been made recently to the Croft Valley Park. So if you could just take a look at the map I handed out, let's begin with a general overview. So the basic arrangement of the park hasn't. Let's take a look at the general overview. তাহলে এইটুকু কিন্তু যে যতটুকু জেনারেল ওভারভিউ কয়েক লাইন বলবে এইটুকু কিন্তু না বুঝলেও চলবে, বিকজ মানে উই শুড কনসেন্ট্রেট ফ্রম দ্য ক্যাফে। Changed. It still has 2 gates, north and south, and a lake in the middle. The cafe continues to serve an assortment of drinks and snacks, and is still in the same place, looking out over the lake and next to the old museum. আচ্ছা, প্রায়ই হবে কি, ধরেন আপনার দেখা যাবে যে ক্যাফেটা বলার জন্য যে সমস্ত কথা বলবে কিছু অংশ বুঝবেন না, আপনি এইটাই প্রিপারেশনে শিখেছেন কিছু অংশ না বুঝলেও 1-2টা শব্দের মাধ্যমেই লোকেশন বের করা সম্ভব। যেমন নেক্সট টু দ্য ওল্ড মিউজিয়াম, ঠিক আছে, লেক নিয়ে কি বললো ধরেন বুঝলাম না, নেক্সট টু দ্য ওল্ড মিউজিয়াম বুঝছি, তো তাহলে উত্তর কি? উত্তর ডি, ওল্ড মিউজিয়ামের পাশে একটাই। এটা তো দেখার সময় নিজে নিজে মনে মনে একটু ইংলিশে বললে সুবিধা হয়, যেগুলো শিখছিলেন। যেমন ডি যখন দেখছেন এর আগে শোনার আগে নেক্সট টু দ্য ওল্ড মিউজিয়াম, মানে যেটা যেটা মনে হয় আর কি। ই একটা শার্প বেন্টে, আবার সাউথ টু দ্য অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড, এইভাবে বলার অভ্যাস করলে ওই জিনিসগুলোই কিছুটা শুনবেন আর কি। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখি টয়লেটস। We're hoping to change the location of the toilets and bring them nearer to the centre of the park, as they're a bit out of the way at present, near the adventure playground, in the corner of your map. The full Near the adventure playground, corner of the map. Therefore, corner of the map, adventure playground. Adventure playground এর কাছে কি আছে? বি আছে, ই আছে, সি আছে। বাট যখনই বললো কর্নার অফ দ্য ম্যাপ তখনই হয়ে গেল সি। তো এইভাবে আর কি সাথে সাথে ফলো করতে হবে, যখন থেকে বর্ণনা শুরু হয়ে যাবে ফলো করতে হবে ম্যাপের ভিতরে যা যা বলে। যতটুকু বুঝবো একটা ক্লু পাইলেই যথেষ্ট। নেক্সট, ফর্মাল গার্ডেন্স। গার্ডেন gardens have been replanted and should be at their best in a month or 2. They used to be behind the old museum. they used to be, তার মানে এটা আগেটা তো ব্যবহার করেছে, তো ডস দেওয়ার জন্য প্রায় বলবে আগে কই ছিল, ওটা নেব না। they used to be, তাহলে used to be নেব না, নতুন কই ওটা নেব। But we've now used the space near the south gate, between the park boundary and the path that goes past the lake towards the old museum. ধরেন টোটালটা বুঝেন নাই, টুয়ার্ডস দ্য ওল্ড মিউজিয়াম, ফাস্ট দ্য লেক, অমুক তমুক, কিন্তু বুঝছেন নিয়ার দ্য সাউথ গেট। নিয়ার দ্য সাউথ গেট আছে জি আর এইচ, তো যেহেতু তারপরে বলছে যে মানে লেক, তাহলে লেক তো ডান দিকে না, লেক বাম দিকেরটা, কাজেই গেজ হচ্ছে এডুকেটেড, সঠিক উত্তর হচ্ছে জি। আমি আপনাকে প্র্যাকটিক্যাল শেখাচ্ছি, আমি আপনাকে শিখাই দিতে পারি স্যার যে এই ইংলিশটার বাংলা কি এবং তা দিয়ে কি বোঝায়, তাতে করে পরীক্ষার হলে আপনার কাজ হবে না, কারণ পরীক্ষার হলে তো আমি আপনার বোঝানোর জন্য থাকবো না। পরীক্ষার হলে কিভাবে উত্তর পাবেন সেটা আমি শেখাচ্ছি, এন্ড দ্যাটস ওয়াই ইউ আর হিয়ার। এই জন্য আপনি শিখতে এসেছেন, ঠিক আছে না? এটার ইংরেজি কি এইটা শিখায় তো কোনো লাভ হবে না, পরীক্ষার হলে তো আরেকটা ইংরেজি বলবে। বাট তারা কি কাজটা করে, কেমব্রিজ ইউনিভার্সিটি কি কাজটা করে, এবং ওই কাজটা পুরোটাকে পাত্তা না দিয়ে ওই নলেজের মাধ্যমে যে ডিরেকশনে কি কি করে, ওই জ্ঞানের মাধ্যমে যে উত্তর উদ্ধার সম্ভব, তাহলে আপনি পরীক্ষা ফেস করতে পারবেন। কারণ পরীক্ষা আরেকটা নতুন আসলেও ওই কাহিনী ছলাকলা এইটাই হবে, ঠিক আছে না? So G is the answer. Next, gym, outdoor gym. We have a new outdoor gym for adults and children, which is already proving very popular. It's by the glass houses, just to the right of the path from the south gate. You have to look for it as it's a bit hidden in the trees. ধরেন আপনি
টোটাল কথা বোঝেন নাই, আপনি শুনছেন নিয়ার দ্য গ্লাস হাউসেস, তার মানে এ ফর এইচ বুঝে গেছেন। এরপরে কি জানি একটা বললো এ ফর এইচ এর জন্য, এখন শুনছেন ট্রিজ, তাহলে কি দিবেন উত্তর বলেন? আই এম ট্রাইং টু মেক ইট ইজিয়ার রাদার দ্যান ট্রান্সলেটিং দেয়ার স্পিচেস। লুক ফর ক্লুজ হুইচ আর প্রেজেন্ট ইন দি ম্যাপ, যেটা ম্যাচ করে যাবে, ওই ক্লু ম্যাচ করে, মানে দেখেন কিভাবে বের করলাম, এফ এইচ, ট্রিজ এইচ, শেষ। পরীক্ষার জন্য ট্রিক শিখতে হবে, নতুন করে এত ইংরেজি শেখার টাইম কোথায়? আরে কি সম্ভব নাকি? এখন যা শিখছি ইংরেজি জীবনে আপাতত এই দেশে চলবে, আর বিদেশে চলে গেলে কয়েক বছর থাকলে ইংরেজি এমনি এমনি উন্নত হয়ে যাবে। সো আইএলটিএস ইজ নট অ্যাবাউট লার্নিং ইংলিশ, অ্যাকচুয়ালি ইটস অ্যাবাউট লার্নিং দ্য টেস্ট ইটসেলফ। এই টেস্টটাকে মাস্টারিং করা হচ্ছে আইএলটিএস প্রিপারেশন। যারা শুধুমাত্র খুবই উইক, এই জিনিসগুলোও ধরতে পারছে না, হ্যাঁ তাদের জন্য বলবো আপনি 6 মাস ইংলিশ বেসিক কোর্স করেন, একটা কনফিডেন্স অর্জন করেন, কারণ ওই কনফিডেন্স ছাড়া আপনার হবে না। কিন্তু যদি গণহারে বলা হয়ে থাকে যে ইংরেজির বেসিক সঠিক করেই আপনাকে আইএলটিএস দিতে হবে, এটা আমি মানি না, মানি না, মানি না, কোনোভাবেই মানি না। সেটা কিছুটা ইমপ্রুভ করতে হবে আপনার রাইটিং এবং স্পিকিং এর জন্য, নট ফর রিডিং অ্যান্ড লিসেনিং। রিডিং এবং লিসেনিং এ অলরেডি অ্যান্সার্স আর দেয়ার, এটাকে ছিনতাই করে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে, ভেরি সিম্পল। ওই যে বললাম না, ফ্যাশন এন্ড লাভ এবং পাগলামি এবং জেদ। একজন বলছিল যে স্যার ভালো লার্নার কিভাবে হওয়া যায়, আমার একটাই উত্তর ছিল, এটা হচ্ছে আপনাকে পাগল হইতে হবে। পাগল হওয়া ছাড়া পৃথিবীতে কোনোদিন কোনো কিছু সম্ভব না। আইএলটিএস এর জন্য প্রিপারেশনের জন্য যদি আপনি একা একা স্পিকিং বিড়বিড় করতে থাকেন আর ঘরের লোক বলে যে পাগল হয়ে গেছে, আপনি মনে করবেন আপনার স্পিকিং ইমপ্রুভ করতেছে তখনই, কারণ ঘরের লোক আপনাকে পাগল বলছে। আর ঘরের লোক যদি পাগল না বলে থাকে, তাহলে আপনি তো প্র্যাকটিস করতেছেন না লজ্জায়, তাহলে মানে আপনিই তো সেই লোক যার আর উন্নতি হবে না, ঠিক আছে না? আপনি সেই লোক যার উন্নতি হবে না, কারণ আপনারা তো পাগল বলতেছেন এখনো ঘরের লোক, আপনি কি প্র্যাকটিস করতেছেন? আজব তো। আজ পৃথিবীতে কোনো কিছুই এই পাগল হওয়া ছাড়াই, এই পাগল হওয়া ছাড়া কোনো কিছু ইমপ্রুভ করা যাবে না, বিকজ পাগল হওয়া মানে হচ্ছে প্যাশন থাকা, ডিপ প্যাশন থাকা, জেদ থাকা। নেক্সট, স্কেটবোর্ড র্যাম্প এবং ওয়াইল্ড ফ্লাওয়ার্স, এই দুইটা এক নাগারে শুনবো, একটা একটা করে আননা, ঠিক আছে? একটু ঘন প্র্যাকটিস করি। এই দুইটা এক নাগারে, স্কেট এবং ওয়াইল্ড ফ্লাওয়ার্স, এই দুইটা এক নাগারে সবাই পাবো, ঠিক আছে? এভরিওয়ান বি কনফিডেন্ট দ্যাট এই যা হয়েছে এই তো, এর বাইরে তো কিছু না, এমন কি। লেটস স্টার্ট। স্কেট, মনের ভিতরে স্কেট। One very successful introduction has been our skateboard ramp. It's in constant use during the evenings and holidays. It's near the old museum, at the end of a little path that leads off from the main path between the lake and the museum. ধরেন ইংরেজি বোঝেন নাই, ইংরেজিটা ধাম করে বোঝার জন্য কঠিনই ছিল। বলছিল যে মিউজিয়ামের কাছাকাছি, ডি তো চলে গেছে, তাহলে এ আর বি, তারপরে শুনছেন লেক আর Area for wildflowers to attract bees and butterflies. It's on a bend in the path that goes round the east side of the lake, just south of the adventure playground. সাউথ অফ দি অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড, শার্প বেন্ড এবং সাউথ অফ দি অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড, ই। এখন দেখেন, আমি আপনাদেরকে বলছি যে কেমব্রিজ আমাদের সাথে কি কি করে, সেই জন্য এখন দেখবেন কি আপনার এত ইংরেজির মানে মহাপণ্ডিত হওয়ার কোনো দরকার হবে না। আমরা যতটুকু জানি শিক্ষিত মানুষ, তাহলে এটা বোঝার কথা এবং এগুলো উত্তর পাওয়ার কথা। এই 6টা থেকে ধরেন আপনার একটা মিস হইতে পারে, বাট এই 6টার ভিতরে 2-3টাই পাই না, ওরাও মানে তুমি আমি কার কে তোমার, ওরা কই আমি কই, এরকম হওয়ার কোনো স্কোপ যেন না থাকে স্যার, ঠিক আছে? 6টা ছিল, সো দেয়ারফর আমরা মোটামুটি তাল পাবো আশা করি, তাই না? তাল পাওয়া যাবে না? কি বলেন? ইয়েস নো একটা কিছু বলেন, কনফিডেন্স তো পাওয়া যাবে। এখন কাজ কি? কাজ হচ্ছে অন্যান্য বই থেকে ম্যাপগুলো আগামী 2-3 দিনের ভিতরে প্র্যাকটিস করে ফেলা, যাতে করে ম্যাপ চাবায় খেয়ে ফেলা যায়। আপনার রিয়েল পরীক্ষায় যখন একটা ম্যাপ আসবে, আপনার দেখে যাতে তাকে উইক মনে হয়, আর নাহলে ম্যাপ দাঁত বের করে হাসবে আপনার দিকে, আপনাকে উইক বানায় দিবে, ঠিক আছে? আমরা আরেকটা করব,
আচ্ছা, এর আনসারে বলেছিল নিয়ার দ্য ওল্ড মিউজিয়াম। দেখেন, আমি আর কোনো ওদের কথাটা বলবো না, আমরা কি শব্দ শুনে বোঝার কথা ছিল এটা বলি, নিয়ার দ্য ওল্ড মিউজিয়াম। নিয়ার দ্য ওল্ড মিউজিয়াম যদি বলি তাহলে সবচেয়ে কাছে তো ডি, ডি তো হয়েই গেছে, ডি তো হয়েই গেছে, তাহলে আর নিয়ার কি আছে? বি আর এ, ডি ছাড়া বি আর এ। তাহলে বি যদি হয় তাহলে নর্থ গেট এবং অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড শব্দ দুইটা, মানে শব্দ দুইটার একটা আসতে হবে। আর যদি এ হয় তাহলে ওল্ড মিউজিয়াম আর লেকের মাঝখান দিয়ে যে রাস্তা গেছে, এই ওল্ড মিউজিয়াম আর লেকের মাঝামাঝি যেখান থেকে ওই যে লিডস অফ বলেছে, লিডস অফ টু দ্য লেফট, ঠিক আছে, ওখানে লিডস অফ টু দ্য লেফট ছিল। এইটাও যদি না বুঝি, মনে করেন আরো সহজে কেমনে বুঝবো, যখনই বলছি ওল্ড মিউজিয়ামের কাছে তাহলে এ বি, ডি তো হয়ে গেছে। তারপরে যদি নর্থ গেট শুনতাম তাহলে উত্তর হইতো বি, অথবা যদি অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড শুনতাম তাহলে উত্তর হইতো বি, কারণ ওল্ড মিউজিয়াম আর অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের কাছে বি, ওল্ড মিউজিয়াম আর নর্থ গেটের কাছে বি। কিন্তু যেহেতু তারপরে নর্থ গেট আর অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড শুনি নাই, বি আর এর ভিতরে কোনটা হবে? শুনছি ওল্ড মিউজিয়াম আর লেক, তার মানে এই সাইডে চলে আসছে। এখন কি ক্লিয়ার? দেখবেন একটা সাইড নিবে, একটা সাইড নিবে, যে ওই সাইড বাদ এই সাইড, এই সাইডে এসে দেখবেন একটাই আছে। আচ্ছা, একজন লিখেছেন এমসিকিউটা খারাপ হচ্ছে। এমসিকিউতে আমি বলেছিলাম যে বেশি সবকিছু না বুঝে স্টেম পার্টের একটা সিগনিফিকেন্ট পার্ট ওয়ার্ড, স্টেম পার্টের কিওয়ার্ড এবং প্রত্যেকটা চয়েসের কিওয়ার্ড দেখাইতে। এবং সেকেন্ড জিনিস বলেছিলাম যে যেই চয়েসের শব্দ হুবহু উচ্চারিত হবে সেটি উত্তর না, যেটি কি হবে, যেটা সিনোনিমাস হবে সেটি উত্তর। এবং আরো বলেছিলাম উত্তর এলিমিনেট করার জন্য। এই তিনটা কম্বিনেশনে এমসিকিউ যদি আপনি করতে ভুলে যান তখনই আপনার এমসিকিউ রং হতে শুরু করবে। আবারও বলে দেই, এমসিকিউ এর স্টেম পার্টের কিওয়ার্ড দেখাইতে হবে, যেটার জন্য এটি একটি স্পেসিফিক প্রশ্ন। প্রতিটা চয়েসের একটি দুটি কিওয়ার্ড দেখাতে হবে, 2 নাম্বার। 3 নাম্বার, যেই চয়েস গুলো আর হুবহু শব্দ একটা শুনবো, হুবহু শব্দ, সেটি উত্তর না, ক্রস। যেটা মানে নেগেটিভ বা নেগেশন করে দিবে সেটি ক্রস, যেটি মানে অপোজিট হবে সেটি ক্রস, আর যেটি সঠিক উত্তর হবে সেটি একটি পার্ট সিনোনিমাস মিনিমাম হলেই বাকি পার্টও সিনোনিমাস না বুঝলে উত্তর হবে। 1 2 3 4 করে বলে দিলাম আমি। এখন এই পয়েন্টগুলো যদি করার সময় মনে না থাকে তাহলে আপনি আবার ওই পুরনো অভ্যাসেই ফেরত যাবেন, আর ওই পুরনো অভ্যাসে ফেরত গেলেই তখন আবার আসবে যে এমসিকিউ হচ্ছে না। কাজেই শুরুতে আপনার কি করতে হবে জানেন? শুরুতে করতে হবে হচ্ছে প্রথমেই আমরা পারফেকশনের চিন্তা করি। পৃথিবীতে একটা সিস্টেম শেখার পরে কখনোই শুরুতে পারফেকশন আসে না, এটা আসা ইম্পসিবল। আপনার শুরুতেই পারফেকশনের চিন্তা 0 করে দিতে হবে। খালি আপনাকে চিন্তা করতে হবে আমাকে সময় দিলে আমি ওই সিস্টেমটা অ্যাপ্লাই করতে পারবো তো। স্যার যেটা বলছিলেন, সময় দিলেও যদি সিস্টেম অ্যাপ্লাই না করতে পারেন তাহলে সময়ের ভিতরে পারফেকশন আশা করে কিভাবে পারবেন? এই জন্য প্র্যাকটিস করতে হবে এক্সপেকটেশন ছাড়া। মানে কি এক্সপেক্ট করবো সিস্টেমটা ফলো করার সামর্থ্য আমার হয়েছে কিনা। যখন দেখবেন সিস্টেমটা ফলো করতে পারতেছেন বারবার বাজায় হলেও, তখন থেকে আপনার ইমপ্রুভমেন্ট শুরু হবে। আর আপনি যখন একবারই মনে করেন যে সিস্টেমটা একবারে অ্যাপ্লাই করে আমার সবগুলা হচ্ছে না কেন, এমসিকিউ ভুল হচ্ছে কেন, আপনার বারবার এই জিনিসই হতে থাকবে। স্যার কি উত্তর পেয়েছেন যিনি আমাকে এমসিকিউ নিয়ে প্রশ্ন করেছিলেন? শুরুতে আগে যেটা করতে হবে এটা হচ্ছে পারফেকশন এক্সপেকটেশন ছাড়া আপনি রুলগুলা ফলো করে আপনি করতে পারছেন কিনা। যখন দেখবেন রুলগুলো ফলো করা মনে হচ্ছে আপনার, তখন থেকে আপনার ইমপ্রুভমেন্ট শুরু হবে। শুরুতে আপনি বারবার শুনে করবেন, এবং আমি মানে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে যেমন আজকে ম্যাপে যা বললাম সেই কাজটা আপনি করতে পারছেন কিনা। যেমন নিচেরটাকে শর্ট করলেন কিনা, উপরেরটাতে আপনি মনে মনে ওই যে ওই ল্যাঙ্গুয়েজ গুলা একটু ইংলিশ বাংলা মিলাই বলে ওই যে টু দি সাউথ, টু দি ইস্ট, শার্ট ব্যান্ড, ঠিক আছে, হিডেন অ্যামাং দি ট্রিজ অথবা অ্যামাং দি ট্রিজ, বিটুইন টু ট্রিজ, ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে টু দি সাউথ অফ অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড, এভাবে আপনি মনে মনে বলছেন নাকি বলছেন না। যদি দেখেন যে আমি বলছি না তাহলে আপনি চিন্তা করবেন যে তাহলে তো পিছিয়ে গেলাম। আমি যা যা বলছি এগুলো সব টাইম টেস্টেড সব ফর্মুলা, এবং ইট ইজ বাউন্ড টু গিভ ইউ রেজাল্টস। এই জন্য যখন আমার সাথে থাকবেন আমি উত্তর না বললে আপনি উত্তর পাবেন, আমি যখনই ছেড়ে দিব তখনই আপনি পারেন না। মানেটা কি একটু বুঝতে হবে স্যার। আমি আপনাকে উত্তর বলার আগে আমি সাথে থাকলে আপনি উত্তর পাচ্ছেন, কারণ আমি আপনাকে বাধ্য করতেছি যে ওইটা শুনে এইটা করেন, এইটা শুনে ওইটা করেন। আপনি যখন আমার সাথে থাকতেছেন না, আপনি তখন আর ওইটা শুনে এইটা যেটা করছিলেন আমার সাথে ওইটা করেন না, আপনি নিজের মনের মাধুরী মিশে আবার করতে শুরু করেন। কথা বোঝাতে পেরেছে? এই জন্যই সো প্রথম ধাপটা হচ্ছে বিং এবল টু ফলো দি রুলস। যে কয়টা হোক, আমার তো এখন আর 22,500 টাকা খরচা যাচ্ছে না যে আমি ফর্ম ফিল আপ করে ঘরে প্র্যাকটিস করতেছি। ঘরে প্র্যাকটিস করতে গিয়ে আপনার 22,500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হয় নাকি? তাহলে আপনি এত টেনশন কিসের যে শেখার সাথে সাথেই হচ্ছে কি হচ্ছে না?
আপনি 2টা দিন কোনো না হোক, যে একটাও না হোক, স্যার যা বলছে শুনি, কথা শুনি তো দেখি, তারপর যদি রেজাল্ট না হয় আপনি বলে নেবেন। আপনি এক্সপেকটেশনটা বাদ দেন। প্রথম 2-3 দিন একটা টপিক নিয়ে যখন আপনি করছেন, এক্সপেকটেশন বাদ দেন, খালি ফলো করেন যে আপনার এই এবিলিটিটা আসছে কিনা, যে পুরানো অভ্যাস থেকে এই অভ্যাসে ঢুকতে পারছি কিনা, প্রতিটা কথা আমি মনে করতে পারি কিনা করার সময়। ঠিক আছে, ফাইনালি আমরা আরেকটা করব। 26 to 30 ইজ গুড। ঠিক আছে, 26টা থেকে 30টা, যদি 30টা হয় আপনার মানে মোটামুটি বেশ ভালো। আর 30-র উপরে যেতে গেলে আপনাকে একটু, আমি যেটা বলছি ওটা করতে হবে, যে এর উপরে বাড়ানোর আশাটা আপাতত পকেটে ভরে রাখবেন। আপনি চিন্তা করবেন, আচ্ছা দেখি তো এমসিকিউ স্যার যেমনি বলছি এমনি, কোনো টেনশন ছাড়া করি তো, যে হুবহু একটা শব্দ শুনলে বাদ দিয়ে দেবো, এত বোঝার দরকার নাই। তারপরে হচ্ছে গিয়ে মানে যেটা নেগেটিভ করে দিল, অপোজিট বললো, বাদ দিয়ে দেবো, দেখি তো কি উত্তর পাই, না পারলে না পারলাম। এই রিস্কটা নেন, প্র্যাকটিসের সময় তো কোনো রিস্ক নাই। রিস্ক নিলে দেখবেন যে আপনার মন অনেক শান্ত হয়ে গেছে, বিকজ আপনার আগেরটা তো আছেই, এর সাথে স্কিল যোগ হয়েছে। তারপরে যখন আপনি একবারে করবেন আবার টেস্টের মতো, তখন আপনার বাড়তে শুরু করবে। ঠিক আছে, আমরা আরেকটা করবো। হ্যাঁ, এই দেখতে পাচ্ছি তো না? Brantley Castle. Can you see it all? Can you see? Can we all see the map? Okay, so it's visible by now. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা দেখি আমরা তাহলে যা বলছি তাই হুবহু আমরা একটু প্র্যাকটিস করে নেই, যে আপনি যখন একা থাকবেন তখন কিভাবে করবেন এইটা দেখাই। এখন আমি মনে করেন যে আমি হলাম আপনি, এখন মানে স্যার কি বলছিল দেখি। স্টার্টিং পয়েন্ট ফর ওয়াকিং দি ওয়ালস, তাহলে স্টার্ট, বো এন্ড অ্যারো, বো অথবা অ্যারো, হান্টিং বার্ডস ডিসপ্লে, বার্ড, ট্রেডিশনাল ড্যান্সিং, ডান্স, শপ, শপ, মানে এই যে শফি স্যার যা বলছিল আমি শিখছি। হ্যাঁ, এখন আসি এখানে। এখন এখানে মনে মনে করতে হবে ওই যে ওই ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে, যে নর্থ ইস্ট, ওয়েস্ট, সাউথ। আচ্ছা, রিভার টু দ্য নর্থ, এটা অ্যাক্রস দ্য রিভার, ওভার দ্য ব্রিজ, ওভার দ্য ব্রিজ, অ্যাক্রস দ্য রিভার। এই ইস্ট, ইস্টার্ন পার্ট, এটা ওয়েস্টার্ন, বাট এটাও আবার ওভার দ্য ব্রিজ অ্যাক্রস দি রিভার। তাহলে ওভার দ্য ব্রিজ অ্যাক্রস দি রিভার দুইটা আছে, একটা হলো নর্থ, একটা হলো ওয়েস্টে। আচ্ছা, এটা কি মেইন এন্ট্রান্স, এটা কি নর্থ গেট, গ্রেট হল। এখন মাঝে মাঝে পিকচার অ্যানালাইসিস করতে হয় একটু, যেমন এখানে গ্রেট হল এই গোলটার ভিতরে লেখা আছে, আর এই গোলের ভিতরে ইসি আছে, তার মানে এগুলো উত্তর। আর এই গোলটার ভিতরেও লেখা নাই, ভিতরে কোনো গ্রেট হলের মতো লেখা নাই, আবার ইসি এবিসিডিও নাই, এইটা ড্যাশ দিয়ে লেখা আছে টাওয়ার। এইটা দিয়ে মিন করে এই সবগুলা গোল টাওয়ার। এই যে এই গোলের ভিতরে যদি লেখা থাকতো তাহলে এটার নাম হইতো। তাহলে এই গোল দিয়ে ড্যাশ দিয়ে লেখার মানে হচ্ছে এটা একটা টাওয়ার, এইটাও একটা টাওয়ার, মানে গোলগোলা টাওয়ার, গ্রেট হল যার নাম, এটাও আরেকটা টাওয়ার, এটাও আরেকটা টাওয়ার। ঠিক আছে, বাস, এটা হলো ওয়াল, শেষ। কি বুঝাইতে পারছি এখন, যে একটা ম্যাপ পাইলে আমি মনে মনে কি করব, একটা ম্যাপ পাইলে মনে মনে এই কাজটা করব। ফাইন, সো আমরা এখন শুনবো। প্রথমে কি, প্রথমে হলো স্টার্টিং পয়েন্ট কোনটা, স্টার্টিং পয়েন্ট ফর ওয়াকিং দ্য ওয়ালস। এই যে ওয়ালস, ওয়ালস হলো এইটা, তাহলে স্টার্টিং পয়েন্ট এইচ হইতে পারে, সি হইতে পারে, ই হইতে পারে, এটা বোঝাই যাচ্ছে। অথবা নর্থ গেট থেকে যদি হয় তাহলে বি হইতে পারে। মানে একটা কিছু তো গেস করতে হবে, মনে মনে কোনো কাজ করতে হবে। সবাই ছবির দিকে তাকায় থাকে, মানে শুধু শুধু হুদাই তাকায় থাকা, যেটা বলে হুদাই তাকায় থাকে, আর আশা করে ওখানে বলবে আর আমি লিখে ফেলবো। ব্যাপারটা তো এরকম না, আপনার মন তো কাজ করতে হবে এখানে। যখনই বলছে যে ওয়াকিং দ্য ওয়ালস, তাহলে ওয়ালের উপর দিয়ে হাঁটতে গেলে কি আছে, এইচ আছে, ই আছে, সি আছে, বি আছে, এছাড়া তো কিছু নাই। তাহলে এগুলো চেক করতে হবে, যে এগুলা নিয়ে বসে আছে আর যে এমনি তাকায় আছে, তো তার মন তো এ বি ডি এফ এগুলোর দিকেও যেতে পারে। মনটাকে লিমিটেড মানে মানে পিন পয়েন্টেড করতে হবে অ্যাকর্ডিং টু দি কোয়েশ্চেন। এটা অ্যানাদার সাজেশন। দেখি এবারে। হ্যাঁ, এটা হলো কেমব্রিজ IELTS লিসেনিং, কেমব্রিজ 14 Test 2 Part 2. Brantley Castle. Now listen and answer questions 16 to 20. Start. মনে মনে কি স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট মানে যে EHCB একটা কিছু,
you can take a look at your plans, you'll see Branley Castle has 4 towers joined together by a high wall with the river on 2 sides. Don't miss seeing the Great Hall. That's near the river in the main tower, the biggest one, which was extended and redesigned in the 18th century. If you want to get a good view of the whole castle, you can walk around the walls. The starting point's quite near the main entrance. Walk straight down the path until you get to the south gate, and it's just there. Don't go on to the north gate. There's no way. আচ্ছা তাহলে কি পেয়েছে? So H is the answer. H, main entrance. The main entrance টা তো আমরা আগেই খেয়াল করেছি. So just straight along and it's just there. নর্থ গেটে যেতে না করেছে, তাহলে নর্থ গেটে যেতে যদি না করে তাহলে এইটাই তো স্টার্টিং পয়েন্ট, কাজে এই দিক দিয়েই হাঁটতে হবে, নর্থ গেট দিয়ে আর ঢোকা যাবে না মনে মনে। এটাও তো মেসেজ। তারপরেরটা কি? বো অ্যান্ড অ্যারো। অ্যারো লিখেন বা বো লিখেন, যে কোনো একটা। Way up from there. There'll shortly be a show in which you can see archers displaying their skill with a bow and arrow. The quickest way to get there is to take the first left after the main entrance and follow the path past the bridge. Then you'll see it in front of you in their skill with a শিখাইছিলাম পাস্ট মানে কিন্তু ওইটা ছেড়ে পাশ দিয়ে চলে যাওয়া। তাহলে পাস্ট দ্য ব্রিজ মানে ব্রিজ দিয়ে না, ব্রিজের পাশ দিয়ে সোজা যাওয়া। এই যে পাস্ট শিখিয়েছিলাম আমি, পাস্ট মসজিদ ছেড়ে সোজা চলে যাওয়া, পাশ দিয়ে সোজা যাওয়া, ছেড়ে। সো দেয়ারফর ডি। আর যদি ব্রিজ হতো, জি হতো, তাহলে তো ওভার দ্য ব্রিজ অ্যাক্রস দ্য রিভার। ওভার দ্য ব্রিজ। পাস্ট মানে কোনো কিছু মানে হাতের ডানে বা বামে, মানে পাশ দিয়ে ওটা ছেড়ে সোজা চলে যাওয়া। past the bridge. So you take the first left after the main entrance and walk straight along past the bridge. Bridge ছেড়ে সোজা হাঁটো। আচ্ছা তাহলে আমরা একবারে করি, তারপরে কি আছে এগুলো দেখে নেই, তারপরে একবারে করি। হ্যাঁ, দেখেন নিচেরটাও দেখা লাগে না, কারণ এই শব্দগুলো আগেই বলে। স্টার্টিং পয়েন্ট, বো, অ্যারো এগুলো সব আগেই বলবে প্রত্যেকটা ম্যাপের ক্ষেত্রে, এগুলো আগেই বলে দিবে। ওকে, এক নাগারে করি। a bow and arrow. The quickest way to get there is to take the first left after the main entrance and follow the path past the bridge. Then you'll see it in front of you at the end. If you like animals, there's also a display of hunting birds, falcons and eagles and so on. If you go from the main entrance in the direction of the south gate, but turn right before you get there instead of going through it, you'll see it on your right, past the first tower. At 3 p.m, there's a short performance of traditional dancing on the outdoor stage. That's right at the other side of the castle from the entrance and over the bridge. It's about 10 minutes walk or so. And finally, the shop. It's actually inside one of the towers, but the way in is from the outside. Just take the first left after the main entrance, go down the path and take the first right. It's got some lovely gifts and souvenirs. Right. So, এই যে ডি এর পরে কি কি ছিল? পাওয়া গেছে সব? লাস্টেরটা ই, তার আগেরটা ছিল এই, তার আগেরটা ছিল এই, কারণ বলছে ওভার দ্য ব্রিজ, মানে ওভার দ্য ব্রিজ অ্যাক্রস দ্য রিভার, তাহলে জি অর এই, বাট বলছে আদার সাইড অফ দ্য রিভার। হ্যাঁ, মানে এবং এই যে মানে মেইন এন্ট্রান্সের উল্টা দিকে, সাউথ গেট নর্থ গেটের উল্টা দিকে, সো দেয়ারফর এই। আর এফটা কি ছিল? এফটা অনেকে যদি না পেয়ে থাকি তাহলে বলছে যে দেখেন অনেক সময় এইভাবে বলে যে ওয়াক স্ট্রেইট অ্যালং, ঠিক আছে, টুয়ার্ডস দ্য সাউথ গেট। টুয়ার্ডস সাউথ গেট মানে মনে মনে সাউথ গেটে হাজির হয়ে যাবেন না, টুয়ার্ডস সাউথ গেট মানে সাউথ গেটের দিকে, ঠিক আছে। বাট টেক দ্য ফার্স্ট রাইট বিফোর ইউ রিচ দেয়ার। তারপরে পাস্ট দ্য ফার্স্ট টাওয়ার। ফার্স্ট মানে তো ওটা ছেড়ে চলে যাও, তাহলে ফার্স্ট টাওয়ার কোনটা? যে টাওয়ার তো এই চারটা, তাহলে পাস্ট দ্য ফার্স্ট টাওয়ার মানে এটা ছেড়ে সোজা হাতের ডান দিকে, এই যে এফ। তো এখানে দেখেন আমি যদি এইভাবে বলি, মানে খুব ন্যাচারালি, walk straight from the main entrance towards the south gate, but take the first right before you reach there, and you can see it on your right past the first tower. আমি আমার মতো করে বলছি আর কি, ওরা হয়তো একটু এদিক ওদিক করে বলছে, বাট আমি যা বুঝলাম যে এইভাবে বলে, ঠিক আছে না? সি না, পাস দ্য ফার্স্ট টাওয়ার,
পাস্ট মানে বারবার বলছি, এটা আমরা অভ্যস্ত না বলে সমস্যা হয়। পাস্ট মানে হচ্ছে আপনার পাশে রেখে ছেড়ে চলে যাওয়া সোজা। মানে ধরেন এইটার ইংলিশটা আমাদের কখনো এইভাবে শেখায় নাই। বললো যে এই যে সামনে হাতের ডানে মসজিদ দেখতেছেন না, মানে হাতের ডানে মানে রাস্তার ডান পাশে আর কি, মসজিদটা ছেড়ে সোজা চলে যান। এইটার ইংলিশ পাস্ট ছাড়া কেউ বলতে পারবে না, এবং কেউ যদি না শিখে পাস্ট তাহলে এটার ইংলিশই বলতে পারবে না। না, পাসিং অ্যাওয়ে না স্যার, পাসিং অ্যাওয়ে নিজে বানাইলে হবে না, রং। আচ্ছা, স্ট্রেইট অ্যালং পাস দ্য মস্ক, ওয়াক স্ট্রেইট অ্যালং পাস দ্য মস্ক, অথবা মানে ওয়াক পাস দ্য মস্ক অ্যান্ড ওয়াক স্ট্রেইট অ্যালং, মানে মসজিদটা ছেড়ে সোজা হেঁটে যাও, এবং রাস্তা কিন্তু ডাইনে পাবে না, সোজাই। কিন্তু মসজিদটা একটা ল্যান্ডমার্ক, ঠিক আছে, মসজিদ একটা ল্যান্ডমার্ক। তাহলে এই একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা যে জানি না, এটা কেমব্রিজ ইউনিভার্সিটি জানে। এই জন্য প্রায় এই পাঁচটা আপনার যদি 10টা মানে 10টা টেস্ট যদি নেওয়া হয়, যার ভেতরে লিসেনিং এর ভেতরে এরকম ছিল, ডাইরেকশন ছিল, ম্যাপ ছিল, তার ভিতরে 8টার ভেতরে আপনি পাবেন পাস্ট শব্দটা ব্যবহার করবে, এবং এই 5টা সবাই না বুঝে স্কিপ করে ফেলে উত্তরটা। গেট পাস্ট দ্য মস্ক এর মানে কি জানেন? এর মানে মানে ধরেন সবাই লেখা বন্ধ করেন, সবাই লেখা বন্ধ করেন, মনে মনে সবাই চিন্তা করেন আপনার সামনে সোজা একটা রাস্তা। এখন কি রাস্তার দুই পাশে মানে ডানে বামে, হাতের ডানে হাতের বামে, কিন্তু ডানে বামে রাস্তা না। সবাই লেখাটা বন্ধ করেন প্লিজ। রাস্তা সোজা, আপনার বাসা থেকে বেরোইলেন, সোজা রাস্তার দিকে মুখ করলেন, আপনি সোজা হাঁটবেন, এর ডানে বামে কি দোকানপাট জিনিসপত্র আছে না? মানে ডানে বামে মানে ডানে বামে রাস্তা যায় নাই, রাস্তারই জাস্ট দুই পাশে। তাহলে এখন এর ভিতরে একটা জিনিস দেখা যায়, মসজিদটা দেখা যায়। এখন বললো যে সোজাই যাও, কিন্তু মানে আপনি একটা কিছু বোঝাতে যাচ্ছেন যে মসজিদটা ছেড়ে 100 গজ সামনে গেলে হাতের ডান পাশে পাবা লাইব্রেরিটা। তখন আপনি কিভাবে বলবেন? তাহলে এখন এই যে এটাকে কিভাবে বলবেন? এই যে সামনে মসজিদটা দেখা যাচ্ছে, মানে দেখতে পাচ্ছেন সোজা রাস্তায়, মসজিদটা ছেড়ে তারপরে একটু সামনে গিয়ে হাতের ডানে যাও। সো বলবে walk straight along the road, walk past the mosque, and then take the first right after 100 years. দেখেন আমি যে বলছি কত মানে স্মুথ ইংলিশ বলছি। আর বলবে যে কি মানে পাস দ্য মস্ক অ্যান্ড দেন ওয়াক অ্যানাদার 100 years অ্যান্ড দেন রাইট টার্ন, এইভাবে কথা বলে না মানুষ, ঠিক আছে? যাদের মাতৃভাষা ইংরেজি তারা বলে গেট পাস দ্য মস্ক অ্যান্ড টেক দ্য ফার্স্ট রাইট আফটার 100 years। তাহলে এখন এইটা যদি আমরা অভ্যস্ত না হয়, তাহলে শুনে তখন লিসেনিং এ আমরা বুঝতে পারি না। এখন আবার বলবো, সবাই ফাইনাল, এটা সবাই বুঝবেন, দেখেন সবাই ফলো করবেন। walk from the main entrance towards the south gate. Towards মানে যে রওনা দিচ্ছি, সাউথ গেটে হাজিরও যাবেন না। walk from the main entrance towards the south gate মানে সোজা। আচ্ছা, take the first right, take the right before you reach there, মানে সাউথ গেট পর্যন্ত যেতে না করছেন, before you reach there. Walk from the main entrance towards the south gate and take the first right before you reach there, and it's on the right side, তার মানে রাইট সাইডে একটা এফি আছে, খালি বলে দিল past the first tower, তার মানে প্রথম টাওয়ারটা এই যে ক্রস করে রাইট সাইডে। Is it clear to you all now? Is it clear? এইটার ইংলিশটা একটু বোঝানো দরকার, নাহলে এইটা পাস্ট, ওই যে মানে আমি বলছিলাম যে পুরোটা ইংলিশ আমি বুঝাই দিতে পারতাম, কিন্তু বুঝাইলাম না। কিন্তু এইটারটা বুঝাইলাম কেন? এই প্রশ্নের উত্তর দিই, কারণ বাকিগুলা শব্দ দিয়ে বুঝতে পারতেছি। এই পাস্ট শব্দটা তো খালি অতীত হিসাবে ব্যবহার করছি, প্রেপোজিশন পাস্ট দিয়ে সামনে চলে যাওয়া, এটা তো ব্যবহার করি নাই। এই জন্য এইটার স্পিচটাও বুঝাই দিতে হয়েছে আমাকে। আর অন্যগুলোর স্পিচ না বুঝলেও ওই জাস্ট দুই একটা শব্দ দিয়েই বোঝা যায়। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। তো ঠিক আছে তাহলে